আমি একটু আসতে চাইবো অধ্যাপক অরুণ বন্দ্যোপাধ্যায়ের কাছে, যে সেখানে মোহাম্মদ ইউনূস বলছেন খুব স্পষ্ট করে একটা কথা, যে উনি ডিপ্লোমেসির লোক নন, উনি পলিসি তৈরির লোক নন, উনি কিচ্ছু জানেন না। ওনাকে প্যারিস থেকে ডাকা হলো, উনি ডাক পেয়ে চলে এলেন, যেন নিশির ডাক পেলেন, এরকম ভাবে উনি এলেন। এবং সেখানে উনি এই কথাটা বলছেন, ওখানে কোট করছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশ টেলিভিশনে তার ইন্টারভিউ কিছুদিন আগেই দেওয়া, তিনি সেখানে বলছেন যে আমাকে ডাকলো, আমি চলে এলাম, এবং ভারতের সঙ্গে মানে ট্রাম্প নেতৃত্বাধীন আমেরিকার সম্পর্ক নিয়ে উনি প্রকাশ্যে বলছেন এই সম্পর্ক ভালো নয়। তাহলে আমি ওনার কাছে জানতে চাই যে ঠিক অপর গোষ্ঠী যখন তারা ক্ষমতায় ছিলেন আমেরিকায়, তখন তার নৈকট্য নিয়ে তো প্রশ্ন উঠছে বা উঠবে, এবং আরো অনেক তথ্য ঘাটলে দেখা যাবে যে তিনিও বিভিন্ন রকমের অপরাধ করে বসে আছেন অলরেডি। ফলে এখানে কোথাও ইউনূস কি এবার পালানোর সময় হচ্ছে? আমি একদম আমেরিকার বেসিসে যদি ব্যাপারটাকে ভাবার চিন্তা করি। আমি একটু অন্য দিক থেকে বলি যে ইউনূস সম্পর্কে আবার একটা খবর আমি যেটা দেখলাম সেটা অতটা নেগেটিভ নয়। কারণ দেখুন, কিছুদিন আগে যখন আমাদের ডক্টর মনমোহন সিং মারা গেলেন, উনি সোজা চলে গেলেন ইন্ডিয়ান হাইকমিশনে। সেখানে গিয়ে মনমোহন সিংয়ের যেটা ছবি আছে সেখানে গিয়ে মাল্যদান করলেন, করে ভূয়সী প্রশংসা করলেন মনমোহন সিংয়ের, যে খুব ভালো মানুষ, ওনার নীতি অনুযায়ী ভারতবর্ষ আজকে এত উন্নয়ন হচ্ছে ইকোনমিক দিক থেকে, এবং আমরা চাই আমাদের সঙ্গে সম্পর্ক ভারতের ভালো থাক, আমার একান্তই ইচ্ছা যে আমাদের আবার কোঅপারেটিভ রিলেশনশিপ গড়ে তুলতে হবে ইত্যাদি, অনেক কিছু বললেন উনি। তো সেটার থেকে আমি বলছি, এটা কি এমন হতে পারে উনি সেকেন্ড থট দিচ্ছেন অ্যাবাউট রিলেশনস উইথ ইন্ডিয়া? এক। দু নম্বর, ওই বর্ডার নিয়ে বলছি, বর্ডারের কথা আপনি বলেছেন, ঠিকই বলেছেন যে গণ্ডগোল হয়েছে, বিশেষ করে আমাদের এই দিনাজপুর অঞ্চলে। কিন্তু দেখুন, আজকেই আমি পড়লাম, আমি নিয়ে এসেছি ডেটটা, সেখানে আছে যে এই ফেব্রুয়ারি মাসে 16 থেকে 19-এর মধ্যে আমাদের বিএসএফ এর যিনি প্রধান, তার সঙ্গে ওদের বাংলাদেশ বর্ডার গার্ড, ওদের প্রধানের মিটিং হবে। হ্যাঁ, এবং এটা কিন্তু টয়েস পোস্টপোন্ড, আগে হয়নি দুবার। এবং এটাও আমাদের মনে রাখতে হবে যে এই যখন এই গণ্ডগোল চলছে, সেই সময় এরকম একটা মিটিং আবার যদি অ্যারেঞ্জ করা হয়, তার মানে দে আর হ্যাভিং সাম সর্ট অফ রিথিঙ্কিং অ্যাবাউট দিস। থার্ড থিং, এই আমি কদিন আগে, আমি একটু আগে ওনাকে বলছিলাম যখন গাড়িতে আসছি, যে এই আজকে স্টেটসম্যান রিপোর্টটা করেছে যে ওই মেঘালয়ের সঙ্গে যে বর্ডারটা আছে বাংলাদেশে, সেইখানে সে অঞ্চলে যাতে গণ্ডগোল না হয় তার জন্য আমাদের একজন সিনিয়র বিএসএফ অফিসার, সম্ভবত ডেপুটি মানে ডিআইজি, এবং ওদের ডেপুটি ডাইরেক্টর জেনারেল, এরা মিট করেছেন, এবং সৌহার্দ্যপূর্ণ মিটিং যা রিপোর্ট করছে ব্যাপারে। এবং তারা বলছেন যে না, আমরা চাই আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হচ্ছে বর্ডার ম্যানেজমেন্ট নিয়ে, সেটা যেন শান্তিপূর্ণভাবে সমাধান করা যায় থ্রু নেগোসিয়েশন, হ্যাঁ, এবং থ্রু ডায়ালগস। তো এইগুলো যদি আপনি দেখেন, মনে হচ্ছে সেটা একটা অন্য ধরনের ট্রেন্ড ইন্ডিকেট করছে। আর ইউনূস সম্পর্কে বললে আমি বলবো, ইউনূস তো হুট করেই এসছেন এখানে। তো ইউনূসের দুটো জিনিস দেখতে হবে। একটা হচ্ছে গিয়ে ওনার একটা ব্যক্তিগত গ্রাজ ছিল হাসিনার বিরুদ্ধে, তার কারণ হাসিনার সময় উনি মানে কিছুটা অস্বস্তিতে পড়েছেন ইত্যাদি ইত্যাদি, এমনকি বাংলাদেশ ছাড়তে বাধ্য হন। হ্যাঁ হ্যাঁ। দ্বিতীয় কথা, ইউনূস আসার পরে ওনার যে হালটা হয়েছে, ওনার তো নিজস্ব কোনো কাজের ক্ষমতা নেই। উনি অন্য কতগুলো ফোর্স যারা নাকি অ্যান্টি ইন্ডিয়া, তাদের কবলে পড়ে গেছেন। এখন উনি হয়তো ভাবছেন যে এর থেকে বেরোতে হলে আমি যদি আরেকটু পজিটিভ দিকগুলো দেখি আমাদের সঙ্গে ভারতের সম্পর্কের, সেটা হয়তো আমার পক্ষেও সেফ, কারণ তাই লোকই আবার এক্ষেত্রে তাড়াতে পারে। থার্ড থিং যেটা আমার মনে হয়, বাংলাদেশের আর্মি চিফের কথা আজকে বললেন, উনি কদিন আগে একটা ইন্টারভিউ দিয়েছেন, আমাকে সেই ডিটেলসটা লিখে আমি ভুলে গেলাম, সেখানে উনি বলছেন যে ভারতবর্ষ আমাদের নেইবারিং স্টেট, ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা আমাদের অত্যন্ত জরুরি। ভুললে চলবে না যে বাংলাদেশ লিবারেশনের সময় ভারতবর্ষ আমাদের সাহায্য করেছে, ভারতের সাহায্য ছাড়া এটা হতো না। তবে এটাও মনে রাখতে হবে যে আমাদের দুটো দেশের সম্পর্ক যদি ভালো রাখতে হয়, দুটো দেশের সার্বভৌম ক্ষমতা বজায় রাখতে হবে, যেটা ইউনূসে বলেছেন। কিন্তু প্রফেসর অরুণ বন্দ্যোপাধ্যায়, আমার একটা এখানে প্রশ্ন রয়েছে, বাংলাদেশের যা পলিটিক্যাল সিচুয়েশন, বাংলাদেশের যে ভৌগোলিক সিচুয়েশন, তাতে বাংলাদেশের পাকিস্তান বা চীনের সঙ্গে তার যা সম্পর্ক, তাতে বাংলাদেশের কারোর সঙ্গে যুদ্ধ হওয়ার কথা নয়। অথচ তারা বলছেন আমরা যুদ্ধাস্ত্র বানাচ্ছি, পাকিস্তান আমাদের সহযোগিতা করছে, আমরা মহড়া দিচ্ছি, আমরা অনেক উন্নত করছি।
কোন দেশের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ হবে? বাংলাদেশ এত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কেন? আমার প্রশ্ন হচ্ছে এটা। মানে বাংলাদেশের যদি এখন কারেন্ট সিচুয়েশন দেখি, বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভারত। মানে আমি এটা এই কারণে বলছি, কারণ তারা যেভাবে হুমকি দিচ্ছেন, তারা নাকি বাংলাদেশ দখল করে ফেলবেন, কলকাতা রাতারাতি দখল করে ফেলবেন, আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো সেটা। আমি বলছি এই কারণে আমার চিন্তাটা হচ্ছে যে এত হুমকি টুমকি তারা দিচ্ছেন। আমার বক্তব্য যে কার সঙ্গে যুদ্ধ করবে, আমি ধরে ভারতের সঙ্গে হবে না আমি ধরে নিচ্ছি, কিন্তু কার সঙ্গে হবে? শ্রীলঙ্কা নয়, এদিকে চীন নয়, পাকিস্তান নয়, কার সঙ্গে যুদ্ধ করবে বাংলাদেশ? না, সেটা তো আমার কাছে অবাক লেগেছে হ্যাঁ। যে বাংলাদেশের যে শক্তি, সামরিক শক্তি, তো ভারতবর্ষের যে যুদ্ধ করতে প্রশ্নই আসে না। তারা বলছে উড়িষ্যা দখল করবে, বাংলা দখল, বিহার দখল করবে। এগুলো হচ্ছে আমি বলবো মানে হ্যাঁ, এটা একটু মানে বালখিলের মতন কথাবার্তা বলছে এরা। কিন্তু কেন বলছে আমি জানি না, এক্সেপ্ট দ্যাট ওখানে যারা মৌলবাদী শক্তি আছে তারা উস্কে সব কথা বলাচ্ছে। এবং টু সাম এক্সটেন্ট মোহাম্মদ ইউনূস কিন্তু এদের হাতে মানে পরিচালিত, এদের দায়িত্ব মোহাম্মদ ইউনূস তো বাচ্চা ছেলে নন। মোহাম্মদ ইউনূস কোনো বাচ্চা ছেলে নন। হ্যাঁ, এটা ঠিক যে হাসিনার বিরুদ্ধে তার গ্রাফ ছিল, রাগ ছিল, তিনি এসেছেন, মসনদে বসেছেন, মামলা উইথড্র করেছেন, বেশ করেছেন। কারণ হাসিনাও যে একেবারে খুব তার বিরুদ্ধে যে সহজ অভিযোগ ছিল এমন নয়। কিন্তু আমার বক্তব্য সেটা নয়। মোহাম্মদ ইউনূস যে ধরনের স্টেটমেন্ট দিচ্ছেন কোথাও লক্ষ্য করা যাচ্ছে, তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন সেখানে হিন্দু নির্যাতন হচ্ছে এবং তিনি বলছেন একেবারে মিথ্যে কথা, সমস্ত মিথ্যে কথা। এই কথাগুলো মোহাম্মদ ইউনূস কি ভারতের সঙ্গে সম্পর্ক? উনি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রকাশ্যে স্টেটমেন্ট করছেন। হতে পারে যে আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী সম্পর্কে তার এত ভালো অভিব্যক্তির কারণ হতে পারে যে এই মুহূর্তে ভারতের যারা রাষ্ট্র শক্তিতে রয়েছেন বা যারা ক্ষমতায় রয়েছেন তাদেরকে অস্বস্তিতে ফেলা। না, আরেকটা কারণ আমি বলছি, সেটা হচ্ছে কি যে ভারতবর্ষে এখন যে পরিস্থিতি, সেটা অনেক বাংলাদেশি মনে করেন, অনেক, সকলে না, মনে করেন যে এখানে একটা মানে রাইটিস্ট ন্যাশনালিস্ট মুভমেন্ট ডেভেলপ করছে, যেটা তাদের পক্ষে ক্ষতিকর, এবং তারা এই সুযোগটা নিচ্ছেন কিন্তু। আর দ্বিতীয় কথা, কতগুলো কারণে মানে বাংলাদেশের প্রতি আর ভারতের প্রতি বাংলাদেশের রাগের কারণ হচ্ছে কি যে তারা মনে করে ভারতবর্ষ মানে ফরেন পলিসির ক্ষেত্রে হাসিনার সঙ্গে টু ক্লোজলি আইডেন্টিফাইড, যার ফলে অ্যান্টি হাসিনা যারা ফোর্সেস ছিলেন তাদের সঙ্গে যোগাযোগই রাখেনি কোনো, এবং ওরা যত রাগ হাসিনার উপরে তত রাগ ভারতবর্ষের উপরে। এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যদি নাকি ভারতবর্ষ একটা মোর ইনক্লুসিভ পলিসি ফলো করতো, অর্থাৎ যেমন হয় এই ট্রাম্প যখন ক্ষমতা এলেন তার আগে ভারতবর্ষ ওখানে বিডেনের সঙ্গে যেমন সম্পর্ক ভালো রেখেছেন, তেমনি চেষ্টা করেছে ট্রাম্প জেতার সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে, তার যারা ক্লোজ অ্যাসোসিয়েটস তাদের সঙ্গে। তেমনি ভারতবর্ষ যদি সেটা করতো বোধহয় আমাদের পক্ষে ভালো হতো। থার্ড থিং, দেখুন ওদের কতগুলো আরও রাগের কারণ আছে যারা নাকি অ্যান্টি ইন্ডিয়া, যারা তার মধ্যে একটা হচ্ছে গিয়ে ওই জলবন্টন। এই যেমন ওই উত্তরবঙ্গের ওই নদীটা তো কিছু হলো না, ওটা হ্যাঁ তিস্তা জলবন্টন করতে দেওয়া হলো না, মানে আমাদের এখান থেকে আপত্তিটা স্ট্রং হয়ে গেছে। এবং তাতেও মনে করেছে কিছু লোক যে এরা সবই অ্যান্টি বাংলাদেশ এবং তাকে প্রশ্রয় দিয়েছে হাসিনা। সুতরাং যদি আমরা আমাদের দিক থেকে চেষ্টা করি আরেকটু অ্যাকোমোডেটিভ হতে অ্যাবাউট দেয়ার অবজেকশনস, অ্যাবাউট দেয়ার ডিজায়ার্স, তাহলে বোধ হয় ভবিষ্যতে আমরা কিছুটা কোর্স কারেকশন করতে পারবো।